ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্মে আমরা দুটো পর্ব আগে আলোচনা করেছি। দুটো পর্বে দেখো প্রবাহী শব্দটা বারবার আমরা প্রয়োগ করেছি। এই প্রবাহী শব্দ থেকে আমরা আর্কিমিডিসের সূত্র, ভাষণের শর্ত, প্লাবতা এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পদার্থের গঠন ও ধর্মের আর একটা জায়গা আমরা পড়বো, যেটা হচ্ছে পদার্থের ধর্ম বিষয়ক কতগুলো কথা। একটা পৃষ্ঠটান, একটা হচ্ছে সান্দ্রতা এবং ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ। এই চারটে বিষয় সম্বন্ধে আমি আলোকপাত করার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান শব্দটার অর্থগতভাবে যদি আমরা প্রথমে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে পৃষ্ঠতলে একটা টানের সৃষ্টি, সেই টানের সৃষ্টি হওয়ার ফলে পদার্থের একটা ধর্মের সৃষ্টি হয়। তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা তরল বা গ্যাসের ক্ষেত্রে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো প্রত্যেকে কি চেষ্টা করে, প্রত্যেকে কণাগুলোর যে তলে অবস্থান করে সেই তলের সবচেয়ে কম ক্ষেত্রফল যুক্ত জায়গাটা নেওয়ার চেষ্টা করে। যে কোনো তরল বা গ্যাসের কণা, আবার ভালো করে দেখো বলছি আমি, যে তার যে তলদেশটা আছে, তলদেশের আয়তনটাকে যতটা পারে সংকুচিত করার চেষ্টা করে, কারণ আয়তনটাকে সে নিচে কমানোর চেষ্টা করে। যতটুকু জায়গা সে দখল করে সেই জায়গার ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে। স্বভাবতই ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করার ফলে কি হয়, যখন একাধিক কণা এইভাবে অবস্থান করে তখন কণাগুলো তার সেই ক্ষেত্রফলে মুক্ত পৃষ্ঠতলে ক্ষেত্রফল কমানোর ফলে তার মধ্যে সংকোচন ধর্ম দেখা যায়। তারপরে দেখো এখানে আমরা তিনটে জলকণা এখানে নিয়েছি, 1 2 3 থেকে একটা জলকণা এখানে তৈরি হলো। তিনটে পৃথক যে ক্ষেত্রফল নিয়ে ধারণ করতো, এখানে কিন্তু তার পরিমাণটা অনেকটা কি হলো, অনেকটা কম হলো। ওটা তিনটে জলকণা একটা জলকণাতে আস্তে আস্তে পরিণত হলো। তা পদার্থের বিশেষ করে তরল ও গ্যাসে এই যে প্রত্যেকটা কণার যে ধর্ম, সেই সংকুচিত হয়ে তার মুক্ত তলের ক্ষেত্রফলটাকে কমানো, এটাকে বলবো কিন্তু আমরা পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের ফলেই কিন্তু আমরা যে বৃষ্টির কণা যখন আকাশ থেকে পড়ে তাকে আমরা দেখো একটা গোল গোল আকার নিচের দিকে পড়তে থাকি। যখন আমরা কোনো একটা জায়গাতে কিছু পরিমাণ জলটাকে আমরা একই সমতলে বিভিন্ন জায়গায় রেখে দিই, তখন দেখি সেই জলকণাগুলো সব একত্রিত হয়ে কিন্তু একটা কণায় পরিণত হওয়ার চেষ্টা করে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রটা কিন্তু আমাদের কিসের ফল, প্রত্যেকটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের ফল। যদি পৃষ্ঠটান আমাদের না হতো তাহলে কখনোই একাধিক কণাগুলো কিন্তু আমরা একসাথে নিয়ে আসতে পারতাম না। এই পৃষ্ঠটানের কতগুলো সুন্দর ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারি। যদি একটা ব্লেডকে আমরা জলের উপরে ভাসিয়ে দেই, তাহলে দেখা যায় হালকা করে দিলে ব্লেড বা একটা সুচ, এই সুচকে যদি জলের উপরে আমরা সূক্ষ্ম করে ভাসিয়ে দেই তাহলে এগুলো জলের উপরে ভাসতে থাকে। স্বভাবত ধর্মে ভাসা এগুলো উচিত না, অথচ সেগুলো ভাসছে। কেন ভাসছে সেইগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো কার ফলে, এই পৃষ্ঠটানের ফলে। যখন আমরা এখানে দেখো ব্লেডটাকে জলে ভাসাচ্ছি, তখন এখানে আমাদের কি করছে, অসংখ্য জলকণা এখানে আছে। এবার প্রত্যেকটা জলকণাগুলো কি করছে, তার মুক্ত তল যেটা, সেই তলের ক্ষেত্রফল সংকোচনের চেষ্টা করছে। সংকোচন চেষ্টা করার ফলে এই ব্লেডের যে তলটা, তলের উপর যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সৃষ্টি করছে, সেই প্লবতা আর ব্লেডের ওজনটা সমান সমান হয়ে যায়। তাহলে ব্লেডের ওজন আর প্লবতা সমান সমান হওয়ার ফলেই কিন্তু আমাদের কি হচ্ছে, ব্লেডটা জলের মধ্যে ভাসছে। কিন্তু এই পরীক্ষাটা তখনই আমরা সফল হব যখন আমাদের ব্লেডটাকে খুব শান্তভাবে খুব ধীর গতিতে জলের উপরে রাখবো। যদি ব্লেডটাকে আমি জলে ফেলে দিলাম, কখনোই সেটা কিন্তু ভাসবে না। কারণটা ব্লেডটা ফেলার সঙ্গে সঙ্গে তার যে ধার দিক যেটা, সেটা কোনো কারণে একটু হেলে যায়, তাহলে সেটা কি করবে, সেই তরলটাকে সরিয়ে জলে ডুবে যাওয়ার চেষ্টাটা করবে। কিন্তু যদি আমরা ব্লেডটাকে ঠিক এইরকম ভাবে আলতোভাবে জলের মধ্যে রাখি, বা একটা ছুঁচকে আলতো জলের মধ্যে আমরা রাখি, তাহলে পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে এগুলো জলে ভাসে। ভাসার কারণটা কি, কারণটা হচ্ছে সেটা তার উপরে যে ঊর্ধ্বমুখী প্লবতাগুলো কাজ করে, সেই প্লবতাকে আবার কার্যকরী করে রাখছে কে, তরলে পৃষ্ঠটান। দেখবে বর্ষাকালে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বা রেনকোট পরে আছি, আকাশ থেকে প্রচুর বৃষ্টি আমাদের গায়ের উপরে পড়ছে বা ছাতার উপরে পড়ছে, তখন আমরা দেখি ছাতা থেকে বা রেনকোট থেকে যে জলের কণাগুলো পড়ে, সেই কণাগুলো কিন্তু একদম ধারাবাহিকভাবে প্রভাবিত হয় না, সেগুলো বিন্দু বিন্দু আকারে আমাদের ওই ছাতা থেকে বা আমাদের সেই রেনকোট থেকে পড়তে থাকে। তার কারণটাও কিন্তু আর কিছুই না, তার কারণটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান। তাহলে আমরা পৃষ্ঠটান কি পেলাম, আমরা পেলাম তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো সবসময় তার যে মুক্ত তলের ক্ষেত্রফলটাকে যতটা ক্ষুদ্রতম অংশে নিয়ে আসার চেষ্টা করতে পারে,
নিয়ে আসার চেষ্টা করা এই যে প্রবণতা বা ধর্ম, সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। ব্যবহারিক প্রয়োগ বোধনে আমরা কি বলতে পারি, যে বৃষ্টির ফোঁটাকে বলতে পারি আমরা আমাদের ছাতাতে জল যেটা পড়ে, বৃষ্টির জল, জলটা বিন্দু বিন্দু আকারে ছাতা বেয়ে নেমে আসা। রেনকোটের উপরে একই রকম ভাবে বিন্দু বিন্দু আকারে বা একটা প্লাস্টিক বা পদ্ম পাতার উপর তুমি জলটা রেখে দেবে, এই পদ্ম পাতার উপর জল যদি ফোঁটা ফোঁটা ঢালতে থাকি, সব জলগুলো কিন্তু এক জায়গা থেকে আমাদের কি হচ্ছে, একটা কণাতে পরিণত হওয়ার চেষ্টা করছে। তাহলে পদার্থের আর নতুন একটা ধর্ম আমরা পেলাম প্রবাহী পদার্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান সৃষ্টি হওয়ার সময় যেহেতু একটা বল কাজ করে, তাহলে বলটা কি জায়গায় কাজ করছে, বলটা একটা একক ক্ষেত্রফলে কাজ করছে। তাহলে পৃষ্ঠটানকে আমরা আমাদের অঙ্কের ভাষায় বলতে পারি যে প্রবাহী পদার্থের প্রত্যেকটা কণা তার একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল কার্যকরী করায় বা ক্রিয়াশীল হয়, সেটাকে আমরা তার কি বলবো, সেটাকে বলবো আমরা পৃষ্ঠটান। এই জন্য এককটা হচ্ছে দেখো সিজিএফ পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন হচ্ছে বলের একক, মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে প্রতি নিউটন প্রতি একক ক্ষেত্রফলে কত পরিমাণ বা কত নিউটন বল কার্যকরী হচ্ছে প্রবাহী পদার্থে, সেটা তার হচ্ছে পৃষ্ঠটান। যদি আমি সিজি তে চলে আসি, এককটা কি হবে, বলের একক ডাইন, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার, তাহলে এককটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। পৃষ্ঠটানের পরবর্তী ক্ষেত্রে আমরা আরো একটা নতুন ধর্ম পাবো, যেটাকে বলা হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতা বিষয়টা কি, সান্দ্রতা বিষয়টা দেখবে তুমি একটা পাত্র নিয়েছো বড়, সেই পাত্রে জল নেওয়া হয়েছে, জলটাকে হাত দিয়ে ঘুরিয়ে দাও। হাত দিয়ে ঘোরালে আমরা কি দেখতে পাবো, জলের যে কেন্দ্রীয় জায়গাটা, পাত্রের যে মাঝের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ঘুরতে ঘুরতে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে এবং চারিদিকে বেগ, জলটা ঘুরতে থাকছে। একটা সময় পর আস্তে 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 সেই জলের যে ঘোড়ার প্রবাহটা সে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জলের উপরটা আবার সমোচ্চশীলতায় বা সমান উচ্চতায় চলে আসছে। এখানে যদি আমরা কাঠের গুঁড়ো বা এটা দিয়ে কিছু চকের গুঁড়ো আমরা ফেলে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো, ওই যে পাত্রটা যখন আমাদের জলটাকে ঘুরাচ্ছি, যেটা কেন্দ্রীয় অংশ মানে ঠিক মাঝখানটা, যে পাত্রের মাঝখানটা, যেটা এখানে আমি চিত্রে দেখিয়েছি, এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটার বেগটা সবসময় বেশি হবে, আর পাত্র সংলগ্ন যে অংশগুলো আছে সেখানে এই প্রবাহী বেগটা কম হবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো পাত্রে তরল বা গ্যাসকে রেখে যদি প্রবাহ সৃষ্টি করা হয়, তাহলে কেন্দ্রীয় অংশে প্রবাহটা অনেক বেশি এবং পাত্র সংলগ্ন অংশ অর্থাৎ এই ধারে প্রবাহটা অনেকটা কম। এবার দেখা যাচ্ছে এখানে কম বেশি, এখানে কম, তাহলে আমাদের সবসময় কি হবে, এই প্রবাহটা সমান হওয়ার চেষ্টা করবে। সমান হওয়ার ফলে কোন দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। একটা সময় আসবে যখন প্রবাহটা সমান সমান হয়ে যাবে, তখন তরলটা কিন্তু আস্তে আস্তে আবার কি হবে, আস্তে আস্তে আবার স্থির হবে। তখন কিন্তু এখানে আর সেই বেগটা আমরা দেখতে পাবো না। তাহলে এই যে বেগের পার্থক্য, তাহলে কোন একটা পাত্রে তরলের প্রবাহ সৃষ্টি করার ফলে তার কেন্দ্রীয় অংশ এবং পার্শ্বীয় অংশের বেগের যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলা হচ্ছে সান্দ্রতা। এই সান্দ্রতা থাকার ফলেই কিন্তু নদীর জল যখন একটা স্রোতে চলে তখন মাঝে মাঝে ঘূর্ণির সৃষ্টি হয়। এই ঘূর্ণির সৃষ্টিটা কিন্তু আমরা এই সান্দ্রতা ধর্ম দিয়ে কি করতে পারবো, সেটাকে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করতে পারবো। অনেক সময় আমরা দেখি জল কোনো একটা আবদ্ধ জায়গায়, কোনো পুকুর বা কোনো ছোট ডোবার মধ্যে জলটা ঘুরছে বলে মনে হয়, কারণ সেখানে সূর্যের তাপ যখন পড়ে জলটা যখন তপ্ত হয়, তপ্ত হওয়ার ফলে কি হয়, জলের একটা পরিচালন স্রোত সৃষ্টি হয়। এই যে পরিচালন স্রোতটা সৃষ্টি হচ্ছে, এই স্রোতটা সৃষ্টি হওয়ার ফলেই কিন্তু জলটা ঘুরতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সেই কেন্দ্রীয় অংশটায় বেগটা সবসময় কি হয়, বেগটা সবসময় বেশি হয়। সান্দ্রতা ধর্ম, এই ধর্ম থেকে দেখো আমরা আরো কতগুলো নতুন শব্দ পেয়ে যাব। একটা লিখেছি আমি ধারারেখ প্রবাহ বা স্থির প্রবাহ, একটা অশান্ত প্রবাহ, সন্ধি বেগ, প্রান্তীয় বেগ। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের পৃষ্ঠটান তার সঙ্গে সান্দ্রতা এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন শব্দ। তাহলে ধারারেখ প্রবাহ, এই প্রবাহ মানে অবশ্যই একটা স্রোত থাকবে। বলা হচ্ছে যে যদি কোনো কারণে প্রবাহটা সবসময়তে একইভাবে দিক পরিবর্তন বা অভিমুখ পরিবর্তন না করে একই গতিতে একটা নির্দিষ্ট রেখা বরাবর প্রবাহিত হয়, এখানে আমি যেটা দেখিয়েছি, তাহলে প্রবাহটা একটা রেখা বরাবর এ টু বি এর দিকে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু কখনোই এই যে প্রবাহ, তরলের প্রবাহ, এই প্রবাহের পরিমাণের কখনো দিক পরিবর্তন করবে না, স্থিরভাবে একই সরলরেখা বরাবর প্রবাহিত হবে। তখন তাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ বা বলতে পারি শান্ত প্রবাহ বা স্থির প্রবাহ। এটা কখন দেখতে পাবো আমরা, যখন মৃদু বাতাস বয় কোনো জলাশয় দিয়ে, নদী বা কোনো জলাশয়ে খুব ধীর গতিতে স্রোত চলছে, সেই ক্ষেত্রে আমরা স্থির প্রবাহটা দেখতে পাই। এবার যে দেখা গেল একই নদী যখন আমরা গ্রীষ্মকালে দেখছি, সেই নদীর রূপ যদি আমরা শীতকালে দেখি, তখন দেখি নদীর জলের স্রোত কোথাও কম কোথাও বেশি, তীব্র বেগে নদীগুলো প্রবাহিত হচ্ছে।
ঝড় যখন ওঠে তখন আমরা কি দেখি, বায়ুর প্রবাহটা কখনো বাড়ছে কখনো কিন্তু কমছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে প্রবাহটা কিন্তু আমাদের ঘটছে। এই প্রবাহের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই প্রবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাহে কখনো কিন্তু একই মুখে হয় না, তার কি সময়ের সঙ্গে সঙ্গে বারবার সে ওই মুখটা কি করছে, ওই মুখটাকে পরিবর্তন করছে, যাকে আমরা বলি চঞ্চল প্রকৃতির প্রবাহ বলতে পারি। একে আমরা বিজ্ঞানে বলছি যে অশান্ত প্রবাহ। এই অশান্ত প্রবাহের এক্সাম্পলটা হচ্ছে বন্যার সময় আমরা যে নদীর যে জলের স্রোত, সেই জলের স্রোতটাকে আমরা অশান্ত প্রবাহ বলতে পারি। একই রকম আরো সোজা করে বলতে পারি, জল যখন আমরা ফোটাই, জল যখন গরম করা হয় তখন জলটা দেখবে ধীর গতিতে তার একটা মুভমেন্ট লক্ষ্য করা যায়। যখন জলটা ফুটতে থাকে তখন মুভমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তাহলে যদি প্রথমটাকে যদি বলি আমরা ধারাবাহিক প্রবাহ, পরেরটাকে আমরা কি বলবো, পরেরটাকে বলবো আমরা অশান্ত প্রবাহ। এবার এই যে অশান্ত প্রবাহ, তাহলে কোন বস্তুতে এই অশান্ত বা ধারাবাহিক প্রবাহ সৃষ্টি করার ফলে আরো দু রকমের বেগ আমরা পাই। একটাকে বলছি সন্ধি বেগ, একটাকে বলছি আমরা ক্রান্তীয় বেগ। সন্ধি বেগটা কি, ধারাবাহিক প্রবাহে সর্বোচ্চ যে পরিমাণ বেগ থাকা প্রয়োজন তার থেকে বেগ যদি কম থাকে তখন তাকে বলছি আমরা সন্ধি বেগ। একইভাবে কোন বস্তুকে যদি আমরা মুক্তভাবে নিচের দিকে পড়তে দিই, ধরো আমি জলের মধ্যে ঢিলকে ফেলে দিলাম বা ছাদ থেকে কোন একটা জিনিসকে ফেলে দিলাম, সে ক্রমাগত কি নিচের দিকে পড়তে থাকবে। এই সর্বোচ্চ যে বেগে সে নিচের দিকে পড়ে আসছে তখন তার বেগটাকে আমরা কি বলবো, বেগটাকে বলবো আমরা প্রান্তীয় বেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের যে সাধারণ ধর্মগুলো আমরা পড়েছিলাম তার থেকে কিন্তু আমরা দেখছি প্রবাহী পদার্থের ক্ষেত্রে বিশেষ কিছু ধর্ম থাকে, যে ধর্মগুলো আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসলাম। একটা হচ্ছে পৃষ্ঠটান, 2 নম্বর সান্দ্রতা, 3 নম্বর ধারাবাহিক প্রবাহ, 4 নম্বর হচ্ছে অশান্ত প্রবাহ। তো এই যে বিভিন্ন ধরনের প্রবাহ, এই প্রবাহগুলো ছবি আঁকার সঙ্গে সঙ্গে উদাহরণ সহ যদি আমরা পড়ি তাহলে আমাদের সহজেই আমাদের কিন্তু মনে থাকবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো যে আমাদের বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা যদি মুখস্থ করে মনে রাখতে যায় তাহলে কিন্তু প্রচন্ড সমস্যার সৃষ্টি করে। আমরা যদি সবসময় কোনো একটা বাস্তব উদাহরণকে সামনে রাখি, সামনে রেখে তার যদি একটা ডায়াগ্রাম বা ছবি তৈরি করে সেটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে সহজেই আমরা মনে রাখতে পারবো, ব্যাখ্যাটাও করতে পারবো। তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা যেভাবে ভিডিওতে বলার চেষ্টা করছি সেইভাবে যদি পড়ার চেষ্টা করো অনেকটা উপকৃত হবে।